রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমদেরকে ইসরায়েলের সাথে যুক্ত করার বিল পাস সংসদে। পুতিনের সাথে বৈঠক বাতিল করে নতুন করে অবরোধ আরোপ ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের টম অ্যান্ড জেরির ইঁদুর বিড়াল খেলায় ক্ষোভ। মস্কোর অভিযোগ, রাশিয়া যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নস্যাতের চেষ্টা করছে ইউরোপ। ট্রাম্পের কোরিয়া সফর সামনে রেখে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কোম্পানি রোজনেফট এবং লুক অয়েলের বিরুদ্ধে অবরোধ জারি করেন। এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সাথে সম্ভাব্য বৈঠক বাতিলের ঘোষণা দেন। হতাশ ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমি যখনই পুতিনের সাথে কথা বলি খুব সুন্দর আলোচনা হয়, কিন্তু পরে সেগুলো আর কোথাও যায় না, সেগুলো আর কোনো পরিণতি পায় না। কাজেই আমি আর তার সাথে বৈঠকের নামে সময় নষ্ট করতে চাই না। তার সাথে বৈঠক মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। অবরোধ আরোপের পর ট্রাম্প বলেন, আমার আশা এই অবরোধ পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ খুব সঠিক সিদ্ধান্ত হয়েছে। তেল কোম্পানি দুটি রাশিয়ার যুদ্ধ মেশিনে অর্থ ঢেলে আসছিল অনেকদিন ধরে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তরিক নয়। তারা যুদ্ধ বন্ধ করতে চাইলে নতুন করে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করত না। ট্রাম্পের এই পদক্ষেপ নিশ্চয়ই ক্ষুব্ধ করবে পুতিনকে। এক সপ্তাহ আগে ব্রিটেনও রাশিয়ার এই তেল কোম্পানির দুটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। বুধবার সকালে রাশিয়া ব্যাপক ভিত্তিক বোমা হামলা চালিয়েছে গোটা ইউক্রেনে। একই দিন রাশিয়ার কোপিয়াস্ক অঞ্চলে একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছে অন্তত 8 জন। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিজয়ী হলে তিনি হোয়াইট হাউসে প্রবেশের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু 10 মাস অতিক্রান্ত হলেও তিনি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেননি। বস্তুত যেখানে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় এ যুদ্ধ বন্ধ করতে পারে, সেখানে তিনিও বাইডেন প্রশাসনের মতো যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার নামে নাটক করে চলছেন। তাছাড়া ট্রাম্পের সকালে এক কথা এবং বিকালে আরেক কথার ধরনেও হতাশ অনেকে। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের 3 দিন আগে তিনি হোয়াইট হাউসে জেলেনস্কিকে অপমান করে বের করে দিলেন এবং বললেন, পুতিনের শান্তি প্রস্তাব মেনে নিতে হবে জেলেনস্কিকে। কিন্তু 3 দিন পর তিনি আবার রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করে জেলেনস্কির পক্ষ নিলেন। ট্রাম্পের চাপে একবার সুর নরম করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, আবার ট্রাম্পের প্রশ্রয়ে তিনি কড়া অবস্থান নেন রাশিয়ার বিরুদ্ধে। একবার ট্রাম্প ইউক্রেনকে সব অস্ত্র দেওয়া বন্ধ ঘোষণা করেন, আবার 2 দিন পরে অস্ত্র দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। এভাবে ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নামে আসলে চলছে টম অ্যান্ড জেরির ইঁদুর বিড়াল খেলা। বিশ্লেষকদের মতে বুদাপেস্টে পুতিনের সাথে বৈঠক বাতিল করে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের ঘটনায় এটি এখন স্পষ্ট যে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হওয়ার আশু কোনো সম্ভাবনা নেই। বস্তুত যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এবং ইউরোপ চাচ্ছে এই যুদ্ধ অব্যাহত থাকুক, আর সে ফাঁদেই পা দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে বুধবারের অবরোধকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় 4 বছর ধরে জর্জরিত ইউরোপের অর্থনীতি, কিন্তু তারপরও কেবল প্রচণ্ড রাশিয়া বিদ্বেষের কারণে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে যুক্তরাষ্ট্রকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় বর্ণবাদী ইউরোপ। যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপও প্রচুর পরিমাণ অর্থ ঢালছে ইউক্রেনের পেছনে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপে নিয়োজিত রাশিয়ান রাষ্ট্রদূত উলিয়া জাদনোভা বলেছেন, মস্কো ওয়াশিংটন শান্তি আলোচনা নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত ইউরোপ। তারা ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি স্থাপনের চাইতে তাদের যুদ্ধ ব্যবসাকে অধিক গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে শুরু হতে যাচ্ছে ইউক্রেনের জন্য ড্রোন নির্মাণ। ইউক্রেনের উদ্ভাবিত অক্টোপাস নামক ড্রোন ব্রিটেনে নির্মিত হবে ব্রিটেন এবং ইউক্রেনের যৌথ উদ্যোগে। অক্টোপাস একটি ইউক্রেনিয়ান ইন্টারসেপ্টর ড্রোন। এছাড়া ইউক্রেন উন্নত করেছে তাদের সামুদ্রিক ড্রোন। কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরীতে আরও ভারী বিস্ফোরক নিয়ে হামলা করতে পারবে এসব জলজ ড্রোন। ইউক্রেনের শক্তিশালী জলজ ড্রোনে রয়েছে AI টেকনোলজি। ডিফেন্স নিউজের আরেক খবরে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেন সফর করেছেন সে দেশে থেকে যুদ্ধ বিমান কেনার লক্ষ্যে।
এবার গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েলের সংসদে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে সংসদে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। প্রস্তাবে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করা এবং সেখানে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কট্টর ডানপন্থী নোয়াম পার্টির পক্ষ থেকে সংসদে এ বিষয়ক প্রস্তাব উপস্থাপন করা হয়। 120 সদস্যের সংসদে প্রস্তাবের পক্ষে 25 ভোট এবং বিপক্ষে 24 ভোট পড়ে, বাকিরা ভোটদানে বিরত থাকে। ফলে পাশ হয়ে যায় প্রস্তাবটি। বর্তমানে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রের কথা শোনা যায় সেটাই হলো পশ্চিম তীর। গাজার বাইরে এখানে প্রায় 28 লাখ ফিলিস্তিনি বাস করছে। বাইতুল আকসা নামক মসজিদের অবস্থান পশ্চিম তীরের জেরুজালেমে। 1967 সাল পর্যন্ত পশ্চিম তীর ছিল জর্ডানের অধীনে। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল এলাকাটি দখল করে। সেই থেকে আজ অবধি এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকাটি ইসরায়েল তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক চাপের কারণে। তবে সেখানে ইসরায়েল এখন পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের জন্য বসতি স্থাপন করেছে মুসলমানদের উচ্ছেদ করে, এবং এখনও চলমান রয়েছে ইহুদি বসতি স্থাপন কার্যক্রম। বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিনি সরকার, কিন্তু তাদের বাস্তবে কোনো ক্ষমতা নেই, কারণ সেখানে মোতায়েন আছে হাজার হাজার ইসরায়েলি সেনা। একসময় বর্তমান গাজাও পশ্চিম তীরের নামে মাত্র এই ফিলিস্তিনি সরকারের অধীনে ছিল, কিন্তু 2006 সালের নির্বাচনে হামাস জয়লাভ করলেও ইয়াসির আরাফাতের উত্তরসূরি মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ পার্টি তাদের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে। ফলে হামাস ও ফাতাহ পার্টির মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে তারা তাদের শাসন জারি করে। তবে সেখানে পশ্চিম তীরের মতো ইসরায়েলি সেনা না থাকলেও এলাকাটি গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। টানেলের মাধ্যমে গোপনে মিশরের সাথে যোগাযোগ ছিল গাজার ফিলিস্তিনিদের। নেতানিয়াহু এর আগেও ক্ষমতায় থাকতে বারবার পশ্চিম তীরকে ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব রাজি না হওয়ায় সেটি সম্ভব হয়নি। বর্তমানে বিশ্বের প্রায় 1.5 শতাধিক দেশ পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সম্মতি দিয়েছে, কিন্তু ইসরায়েল সরকার স্বাধীন ফিলিস্তিনি নামক রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। যুক্তরাষ্ট্র পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার বিরুদ্ধে অবস্থান নিলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও আজ পর্যন্ত সম্মতি দেয়নি। মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার যে প্রস্তাব ইসরায়েলের সংসদে পাশ হয়েছে তা ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগের বিরুদ্ধে। বুধবার ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের আগে এই মন্তব্য করেন মার্কো রুবিও। বুধবার মার্কো রুবিও যখন ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেন তখন ইসরায়েলে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে বুধবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত 5 মাসের মধ্যে এটি ছিল প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা দেশটির। দক্ষিণ কোরিয়া আর্মি জানিয়েছে তারা বুধবার একাধিক মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেছে, যার আওতা ছিল 350 কিলোমিটার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি বলেছেন, উত্তর কোরিয়া তাদের মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে। আগামী রোববার ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফরের কথা রয়েছে, সেখান থেকে তিনি যাবেন জাপান সফর শেষে তিনি দক্ষিণ কোরিয়ায় যোগ দেবেন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে। মালয়েশিয়ায়ও ট্রাম্প যোগ দেবেন একটি আঞ্চলিক সম্মেলনে। সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্পের কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়া আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের, কিন্তু তার কোনো পরোয়া না করে দেশটি যখন খুশি মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। মধ্যপ্রাচ্য বর্তমানে এক ঐতিহাসিক মোড়ের মুখোমুখি। গত কয়েক দশক ধরে এই অঞ্চল রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদ, দেশগুলো বিরোধ ও শক্তির ভারসাম্যহীনতার সমস্যার মুখোমুখি হয়েছে। তবে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তন এই অঞ্চলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগগুলো এই নতুন ধারা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাম্পের লক্ষ্য হল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় নিশ্চিত করা। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য বাস্তবায়ন কৌশলগুলো বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। মধ্যপ্রাচ্য আজ এক ভিন্ন রূপ ধারণ করেছে। পূর্বের শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেমন আল কায়দা এবং আইএসআইএস এখন অনেকাংশে দুর্বল বা পরাজিত। আল কায়দা যে প্রভাব বিস্তার করত
আজ আর তা আগের মতো নেই। ISIS এর অবশিষ্ট অংশ প্রধানত ইরাক ও সিরিয়ার মরুভূমিতে সীমিত হয়ে গেছে। এই সন্ত্রাসী হুমকির অবসান দেশগুলোকে নিজেদের পুনর্গঠন এবং বাণিজ্য বৃদ্ধিতে মনোনিবেশের সুযোগ দিয়েছে। গালফ অঞ্চলের দেশগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, বিশেষভাবে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। UAE এবং বাহরাইন আব্রাহাম চুক্তির অংশীদার, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। তবে হামাসের 7ই অক্টোবরের হামলা সৌদি ইসরায়েল সম্পর্কের সম্ভাবনাকে গুড়িয়ে দিয়েছে। হামাসকে ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলোও সমর্থন করছে। ইরানের প্রভাবও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে ইরান লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে শক্তিশালী প্রভাব বিস্তার করত। হুথি বিদ্রোহী বাহিনীকে সমর্থন এবং বাহরাইন, সৌদি আরব ও ইরাকের শিয়া মিলিশিয়া গঠনের মাধ্যমে ইরান এই অঞ্চল জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করত। তবে সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো কিছুটা দুর্বল হয়েছে। 2024 সালের 2 দফা ব্যালিস্টিক মিসাইল হামলার পর 2025 সালের 12 দিনের যুদ্ধে ইরান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গালফ দেশগুলো সব সময় একই নীতিতে ছিল না। ট্রাম্পের প্রথম মেয়াদে 2017 সালে কাতারের সঙ্গে সৌদি আরব, UAE ও বাহরাইনের সম্পর্ক চরম সংকটের মুখোমুখি হয়েছিল। কাতারকে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য গোষ্ঠীর সমর্থন দেওয়ার দায়ে দোষারোপ করা হয়েছিল। তখন তুরস্ক ও কাতার ঘনিষ্ঠ হয়ে মুসলিম ব্রাদারহুড ও সমমনা গোষ্ঠীগুলোর সম্ভাব্য সমর্থক হিসেবে বিবেচিত হচ্ছিল। বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। আব্রাহাম চুক্তি, সৌদি আরব ইসরায়েল সম্পর্ক এবং গালফ দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। গালফ দেশগুলো এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে নজর দিচ্ছে। তারা ব্রিক্স, চীনা নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ইকোনমিক করিডোর প্রকল্পে আগ্রহী। অর্থাৎ তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে না, বরং চীনা, রাশিয়ান ও ভারতীয় সহযোগিতার মাধ্যমে নিজস্ব অর্থনৈতিক কৌশলগত সম্ভাবনা অনুসন্ধান করছে। সিরিয়ার বর্তমান রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন নতুন প্রান্তে দাঁড়িয়ে গেছে। ট্রানজিশনাল সরকার আহমদ আল সারার নেতৃত্বের দায়িত্ব নিয়েছে। সারার নিজস্ব ইতিহাস আকর্ষণীয়। ইরাক যুদ্ধের সময় তার প্রভাব বৃদ্ধি পেয়েছিল। তিনি আল কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে পুনরায় সংগঠিত করে হায়াত আত-তাহরির আল শাম নামে রূপান্তরিত করেন। যদিও কিছু দেশ সারাকে সন্দেহের চোখে দেখে, তবুও তিনি সিরিয়াকে দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। সিরিয়ার স্থিতিশীলতা জর্ডান, লেবানন ও ইরাকের জন্য ইতিবাচক প্রভাব আনতে পারে। বিশেষ করে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরাকের বাগদাদের সঙ্গে সহযোগিতা সিরিয়ার নতুন সরকারের জন্য সমর্থন বাড়াচ্ছে। এটি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য স্থাপন করছে। ট্রাম্পের নীতি মূলত শান্তি স্থাপন, যুদ্ধ বন্ধ করা এবং অর্থনৈতিক সমন্বয় বৃদ্ধির উপর ভিত্তি করে। তিনি চান গাজা পুনর্গঠিত হোক, হিজবুল্লাহ নিষ্ক্রিয় হোক এবং গালফ দেশগুলো, ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। এর বাস্তবায়নের জন্য কিছু প্রধান কৌশল হতে পারে। প্রথমত, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিয়োগ। গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ এবং আর্থিক সাহায্য প্রয়োজন। গালফ দেশগুলো অর্থনৈতিক অংশীদারিত্বে যুক্ত হয়ে এই কাজ করতে পারে। দ্বিতীয়ত, সামরিক ও নিরাপত্তা সমন্বয়। ইসরায়েল এবং গালফ দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় হুমকির মোকাবেলায় কার্যকরী হতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক সংলাপ ও মধ্যস্থতা। সিরিয়া, ইরাক, লেবানন, জর্ডান, তুরস্ক এবং অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিক সংলাপ বৃদ্ধি, বিশেষ করে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। চতুর্থত, অর্থনৈতিক ব্লক ও রাজনৈতিক অংশীদারিত্ব। গালফ দেশগুলো ব্রিক্স, চীনা প্রকল্প এবং ভারত ইউরোপ করিডোরের সঙ্গে যুক্ত হয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। পঞ্চমত,
ইরানের প্রভাব সীমিত করতে চায় পশ্চিমারা। এটি ইসরায়েল ও গালফ দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে বলে তাদের বিশ্বাস। ষষ্ঠত, পশ্চিমারা মনে করে হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর কার্যক্রম সীমিত করার মাধ্যমে শান্তি নিশ্চিত করা সম্ভব। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। মিশর ও তুরস্কের সম্পর্ক উন্নতি লিবিয়া ও সিরিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তেল রপ্তানি অর্থনৈতিক সংগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। গাজার পুনর্গঠন মানবিক ও অর্থনৈতিক পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত থাকবে। মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক মানচিত্র ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য একটি সুযোগ তৈরি করেছে। ইরান ও তার সহযোগী গোষ্ঠীর প্রভাব হ্রাস, সিরিয়ার নতুন সরকার এবং গালফ দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নতুন ধারা তৈরি করছে। যদিও অনেক সুযোগ তৈরি হয়েছে, চ্যালেঞ্জও কম নয়। আন্তদেশীয় বৈষম্য, বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীয় সংঘাত এবং আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ট্রাম্পের পরিকল্পনার রাজনৈতিক বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসনের ধারাবাহিকতা ও সমর্থন প্রয়োজন বলে মনে করেন পশ্চিমারা। ইরানের সাথে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যদিও ইরান পুরোপুরি দুর্বল হয়নি, তবে তার প্রভাব সীমিত হয়েছে বলে মনে করে পশ্চিমা জোট। তাদের মতে ইরান যদি পুনরায় শক্তিশালী হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিপন্ন হতে পারে। মধ্যপ্রাচ্য আজ একটি নতুন যুগে প্রবেশ করেছে। সিরিয়ার নতুন সরকার, গালফ দেশগুলোর অর্থনৈতিক উদ্যোগ এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা এই অঞ্চলে স্থিতিশীলতা ও সমন্বয় আনার সম্ভাবনা তৈরি করছে বলে মনে করেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মূল চাবিকাঠি হল স্থায়ী শান্তি, রাজনৈতিক সংলাপ, নিরাপত্তা সমন্বয় এবং অর্থনৈতিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন স্বাধীনভাবে এবং আন্তঃসম্পর্কিতভাবে নিজের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন একটি নতুন মধ্যপ্রাচ্য গড়ে তোলা সম্ভব, যেখানে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্থায়ী শান্তি, অর্থনৈতিক সমন্বয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা একটি যুগান্তকারী সুযোগ, যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য কেবল সংঘাতের নয়, বরং সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠবে বলে মনে করেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সময় এসেছে এই সুযোগগুলো কাজে লাগানোর। স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য কেবল নিজেই নয়, বিশ্বের জন্য একটি নতুন আশা জাগাতে পারে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষকরা। তুরস্ক সামরিক কৌশলে গত এক দশকে এক গভীর পরিবর্তন সাধন করেছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয়ভাবে ডিজাইন ও উৎপাদিত আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম বা ড্রোন। তুর্কি শিল্প রাজনীতির সমন্বয়ে বাইকার, টার্কিশ অ্যারোস্পেস, এসটিএম, ভেস্টেল সহ কয়েকটি কনসোর্টিয়াম অত্যন্ত কার্যকর। ইউকেভ, মেল ও লাইট অ্যাটাক ড্রোন বাজারে নিয়ে এসে কেবল ভূখণ্ডীয় শক্তি সমীকরণই বদলে দেয়নি, নতুন কৌশলগত ধারণাও তৈরি করেছে। বাইরাক্তার TB2, আকিনসি, আঙ্কা, আঙ্কা এস, আঙ্কা 2, কারয়েল সু, কার্গু ও কিজিলেলমা এর কারিগরি সক্ষমতা, নির্মাতা, সামরিক ব্যবহার ও তুরস্কের সামরিক সুবিধা নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। বাইরাক্তার TB2 তুরস্কের সবচেয়ে আলোচিত ড্রোন। বাইকার নামক বেসরকারি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে, যা 2010-এর দশকে প্রোটোটাইপ পর্যায় থেকে বাস্তব যুদ্ধে কার্যকর অস্ত্রে পরিণত হয়। TB2 একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স UAV, যা নজরদারি, আঘাত ও উভয় মিশনে ব্যবহৃত হয়। এর দৈর্ঘ্য প্রায় 6.5 মিটার, উইং স্প্যান 12 মিটার এবং সর্বাধিক ওজন প্রায় 700 কেজি এবং পেলোড ক্ষমতা প্রায় 150 কেজি। এতে সাধারণত EOIR সেন্সর, লেজার ডিজাইনার ও ক্ষুদ্র স্মার্ট বোমা MAM-L, MAM-C থাকে। TB2 প্রায় 24 থেকে 30 ঘন্টা উঠতে পারে এবং লাইন অফ সাইট ছাড়াও স্যাটেলাইট যোগাযোগে কাজ করতে পারে। ইউক্রেন, লিবিয়া, সিরিয়া, আজারবাইজান, আর্মেনিয়া সংঘর্ষে এই ড্রোন ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিশেষত নাগর্নো কারাবাখ যুদ্ধে TB2 আজারবাইজানকে বিপুল কৌশলগত সুবিধা এনে দেয়। এর সফলতার কারণ হল তুলনামূলকভাবে সস্তা, সহজ রক্ষণাবেক্ষণ ও দীর্ঘ এন্ডিউরেন্সে সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা। তবে সীমাবদ্ধতা হল এটি ইলেকট্রনিক জ্যামিংয়ের প্রতি সংবেদনশীল, ভারী অস্ত্র বহনে অক্ষম এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শত্রু বা আকাশ প্রতিরক্ষার মুখে কিছুটা দুর্বল। TB2 এর পর বাইকার তৈরি করেছে বাইরাক্তার আকিঞ্চি, যা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ও স্ট্র্যাটেজিক লেভেল UCAV। আকিঞ্চি একটি টুইন ইঞ্জিন টার্বোপ্রপ প্ল্যাটফর্ম, যার MTOW প্রায় 5.5 টন এবং পেলোড প্রায় 1350 কেজি। এতে AES এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, পেলোড, স্যাটকম এবং AI ভিত্তিক ফ্লাইট কন্ট্রোল রয়েছে। আকিঞ্চি কেবল ট্যাকটিক্যাল নয়, স্ট্র্যাটেজিক স্ট্রাইক মিশন চালাতে পারে। এটি বোমারু ড্রোন হিসেবে কাজ করতে পারে, ট্যাঙ্ক, শত্রুর বাংকার, এয়ার ডিফেন্স সাইট ইত্যাদিতে সুনির্দিষ্ট আঘাত হানতে পারে। বাইকারের দাবি আকিঞ্চি হল স্ট্র্যাটেজিক UCAV, যা যুদ্ধক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ কমিয়ে স্বয়ংসম্পূর্ণ অপারেশন করতে সক্ষম। তবে এর প্রধান চ্যালেঞ্জ হল ইঞ্জিন নির্ভরতা, যেহেতু এখনও কিছু বিদেশি উপাদানের উপর নির্ভরতা রয়েছে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত আঙ্কা সিরিজ তুরস্কের সরকারি মেল ইয়ভ প্রোগ্রাম আঙ্কা এস এবং আঙ্কা 2 বা আঙ্কা সুঙ্গুর হচ্ছে এর বিভিন্ন সংস্করণ। আঙ্কা এস হলো স্যাটেলাইট কমিউনিকেশন সমর্থিত ভ্যারিয়েন্ট, যা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থেকে ISR ও স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে। এতে SAR, GMTI রাডার, EOIR সেন্সর, ইলেকট্রনিক সিগন্যাল, ইন্টেলিজেন্স এবং স্মার্ট বোমা বহনের সুবিধা রয়েছে। তাই আঙ্কা সিরিজ মূলত সরকারি ব্যবহার ও রপ্তানির জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এটি মালয়েশিয়া, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে রপ্তানিও হয়েছে। আঙ্কা সিরিজের বড় সংস্করণ আকসুঙ্গুর দ্বৈত ইঞ্জিনের অধিক পেলোড বহনে সক্ষম, যা আকিঞ্চি এর সাথে প্রতিদ্বন্দ্বী পর্যায়ে। ভেস্টেলের তৈরি কারায়েল এসইউ হলো একটি হালকা ট্যাকটিক্যাল UAV, যা ট্যাকটিক্যাল মিশনে ব্যবহৃত হয়। কারায়েল এসইউ 630 কেজি, MTOW, 13 মিটার উইং স্প্যান, 20 ঘন্টা ফ্লাইট টাইম এবং 150 কিলোমিটার অপারেশনাল রেঞ্জে কাজ করতে পারে। এতে 2টি উইং হার্ড পয়েন্ট আছে, যেখানে ক্ষুদ্র বোমা বা সেন্সর বসানো যায়। এই ড্রোন উপকূলীয় নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ ও কনভয় সিকিউরিটি মিশনে ব্যবহারযোগ্য। ভেস্টেলের প্ল্যাটফর্মগুলো তুলনামূলকভাবে সস্তা এবং কম রক্ষণাবেক্ষণ নির্ভর হওয়ায় আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকর বিকল্প। STM নির্মিত কার্গো হলো একটি লিটারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন। এটি মূলত রোটারি উইং, ম্যান পোর্টেবল স্বায়ত্তশাসিত ড্রোন, যা AI নির্ভর টার্গেট শনাক্ত ও আক্রমণ চালাতে পারে। কার্গো শহুরে যুদ্ধ, কনভয় আক্রমণ, দ্রুত টার্গেট ধ্বংস ইত্যাদিতে ব্যবহার করা হয়। এতে ইমেজ প্রসেসিং ও স্বয়ংক্রিয় নেভিগেশন আছে। কার্গো 1 থেকে 2 মিনিটে টার্গেট শনাক্ত করে তারপর স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানে। আন্তর্জাতিক পরিসরে এই ড্রোন নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এটি AI নিয়ন্ত্রিত হত্যার প্রশ্ন তোলে। তবে STM দাবি করে এটি হিউম্যান ইন দ্য লুপ নীতি অনুসারে কাজ করে, অর্থাৎ অপারেটর চূড়ান্ত অনুমোদন দেয়। বাইকারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হল কিজিল এলমা। এটি জেট পাওয়ার্ড স্টেল ডিজাইনযুক্ত UCAV, যা ভবিষ্যতের ফাইটার রোল ড্রোন হিসেবে তৈরি হচ্ছে। এর MTOW প্রায় 6 টন, পেলোড 1500 কেজি এবং গতি প্রায় 0.6 থেকে 0.9 ম্যাক। এতে AES রাডার, AI ভিত্তিক ফ্লাইট কন্ট্রোল এবং ক্যারিয়ার কম্পিটেবল ল্যান্ডিং সিস্টেম রয়েছে। ভবিষ্যতে এটি বিমানবাহী জাহাজ থেকেও উঠতে পারবে বলে বাইকার জানিয়েছে। কিজিল এলমা তুরস্কের ভবিষ্যৎ এয়ার পাওয়ারে এক নতুন অধ্যায়। এটি মানব পাইলট ছাড়াই এয়ার টু এয়ার যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হতে পারে। তুরস্কের ড্রোন সাফল্যের অন্যতম কারণ হলো এর স্কেল অফ অফেন্সিভিটি বা সস্তায় বড় আঘাত। একদিকে ড্রোনগুলো তৈরি ও পরিচালনা সস্তা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে তাদের প্রভাব তুলনামূলকভাবে বড়।
উদাহরণস্বরূপ একাধিক TB2 মিলে এমন কাজ করতে পারে যা একাধিক ম্যানড ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন হতো। এছাড়া ISR বা ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রেকগনিশনস থেকে স্ট্রাইক এই পুরো লুপ তুরস্ক এখন নিজের ড্রোন দিয়ে সম্পন্ন করতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত টার্গেট নির্ধারণ, আঘাত ও তথ্য সংগ্রহের সমন্বিত দক্ষতা তৈরি হয়েছে। ড্রোনের মাধ্যমে তুরস্ক আঞ্চলিক প্রভাবও বাড়িয়েছে। বাইরাক্তার ও TAI এর ড্রোন রপ্তানির মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া এবং ইউরোপে তুরস্কের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। TB2 এখন পোল্যান্ড, ইউক্রেন, কাতার, মরক্কো, সৌদি আরব, পাকিস্তান সহ 30টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। এই রপ্তানি তুরস্কের প্রতিরক্ষা অর্থনীতিকে গতিশীল করেছে, বিদেশি মুদ্রার আয় বাড়িয়েছে এবং স্থানীয় গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন ত্বরান্বিত করেছে। তবে সব সাফল্যের মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, অনেক উচ্চ ক্ষমতা ড্রোন এখনও বিদেশি ইঞ্জিন বা সেন্সর নির্ভর। যদিও তুরস্ক এখন নিজস্ব ইঞ্জিন যেমন TEI PDI 170 বাইকারের অভ্যন্তরীণ প্রোগ্রাম উন্নয়ন করছে। দ্বিতীয়ত, প্রতিপক্ষ দেশগুলো এখন উন্নত ম্যানপ্যাডস ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম তৈরি করছে যা ড্রোনের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় ড্রোনের নৈতিক প্রশ্ন এখনও সমাধান হয়নি। তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রে তুরস্কের ড্রোন কৌশল এক নতুন সামরিক নীতি তৈরি করেছে। এখন তারা যুদ্ধক্ষেত্রে মানুষের প্রাণহানি কমিয়ে অটোমেশন নির্ভর অপারেশন করতে পারছে। TB2-র সাফল্যের কারণে ছোট ও মাঝারি শক্তিধর দেশগুলো এখন নিজেদের ড্রোন প্রোগ্রাম শুরু করেছে এবং তুরস্ক সেই বাজারে অগ্রগামী। অর্থনৈতিক দিক থেকেও এটি এক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। বাইকার, TAI, STM, রকেটসান এসব প্রতিষ্ঠান তুরস্কের প্রতিরক্ষা অর্থনীতিকে স্বনির্ভর করছে। ড্রোন রপ্তানি এখন তুরস্কের রপ্তানি আয়ের অন্যতম উৎস। সবশেষে বলা যায়, তুরস্কের ড্রোন প্রোগ্রাম কেবল অস্ত্র উন্নয়ন নয়, এটি একটি কৌশলগত পরিবর্তন। এটি তুরস্ককে আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাদের কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং অর্থনৈতিকভাবে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়েছে। TB2, আকিন্সি, আঙ্কা, কারায়েল সু, কার্গু ও কিজিলেলমা এই পুরো ড্রোন ইকোসিস্টেম তুরস্কের সামরিক সক্ষমতার নতুন মেরুদণ্ড হয়ে উঠেছে। সীমাবদ্ধতা থাকলেও এই সাফল্যের ধারা তুরস্ককে আগামী দশকে বৈশ্বিক ড্রোন শক্তিগুলোর শীর্ষ সারিতে নিয়ে যাবে, যেখানে তারা কেবল প্রতিরক্ষা নয়, প্রযুক্তি, রপ্তানি ও কৌশলগত প্রভাবের দিক থেকেও নতুন মানচিত্র রচনা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।